গত ১৫ বছরের তৃণমূলী শাসনে কত অসংখ্য মানুষ যে সমস্যার মুখোমুখি পড়েছেন বা তৃণমূলী অত্যাচারের সম্মুখীন হয়েছেন, সে কথা তো বলাই বাহুল্য। কিন্তু তাদের মধ্যেও বর্তমানে একের পর এক দুর্নীতির যে চিত্র উঠে আসছে, তা কিন্তু একেবারে মানুষের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। এমনই একটা ঘটনা ঘটে গেছে এই সল্টলেক ব্লকে। যে মুহূর্তে আমরা এই মুহূর্তে বসে রয়েছি সেই বাড়িতে, যেখানে জয়প্রকাশ মজুমদার এবং তার স্ত্রী একটি অবৈধভাবে ফ্ল্যাট দখল করে রয়েছেন, এবং যা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে একজন বয়স্কা ভদ্রমহিলা তিনি জয়প্রকাশ বাবুর স্ত্রীকে সপাটে একটি চড় মেরে দিচ্ছেন। আপনি কি আমাকে ভিডিও করে টানতে আপনি একটু বসুন। না না এবং এর পরেই কিন্তু এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছেন সাধারণ মানুষেরা। কারণ অবৈধভাবে ১৫ বছর ধরে এই ফ্ল্যাট দখল করে থাকা এবং এই ফ্ল্যাটের চিন্তায় চিন্তায় এই ভদ্রমহিলা তার স্বামীর মৃত্যু এবং এই ফ্ল্যাট পুনরুদ্ধার করবার হাজারো চেষ্টার পরেও কিন্তু এখনও পর্যন্ত পুলিশের ভয় দেখিয়ে নিজের পার্টিতে থাকার ফায়দা তুলে এই জয়প্রকাশ মজুমদার এবং তার স্ত্রী অবৈধভাবে ফ্ল্যাটটিকে দখল করে রেখেছেন, যা এখনও পর্যন্ত উদ্ধার হয়ে ওঠেনি। এবং সেটাই উদ্ধার করার চেষ্টায় কিন্তু এখন প্রাণপাত পরিশ্রম করছেন সেই ভদ্রমহিলা এবং তার পরিবারের লোকেরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌতম রায়চৌধুরী, যাকে আমরা দেখেছিলাম, যে ভদ্রমহিলাকে আমরা দেখেছিলাম যে জয়প্রকাশবাবুর বাড়িতে গিয়ে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে কথা বলছেন, তারই ভ্রাতুষ্পুত্র। তার সঙ্গে আমরা কথা বলে নেব। আপনাকে স্বাগত জানাই বাংলা স্পিয়ারে। নমস্কার, ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো, কেন আপনার কাকিমা হঠাৎ করে এত রেগে গিয়ে তাকে জয়প্রকাশবাবুর স্ত্রীকে একটি চড় মেরে বসলেন? এই দেখুন, এই সূত্রপাত তো 15 বছর আগে হয়েছে। 15 বছর আগে জয়প্রকাশ মজুমদারকে আমার কাকা ওনার ফ্ল্যাটটি ভাড়া দেয়, এবং ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিল ভেতরে উনি ওনার নিজের একটা ঘর রেখেছিল, সেটা মানে লক অ্যান্ড কি ছিল আর কি, ভেতরের ঘরটা। এইবার কয়েক বছর পর জয়প্রকাশকে বারংবার বলা সত্ত্বেও মানে উনি কোনোভাবেই ফ্ল্যাটটা ছাড়ছেন না। তখন জয়প্রকাশ মজুমদার তৃণমূলে মানে তখন তৃণমূল শাসনে ছিল বলে জয়প্রকাশ মজুমদারের জোর ছিল। উনি সবসময় কাকাকে শাসাতেন যে আপনাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো, পুলিশ দিয়ে থানায় ধরিয়ে দেবো, যান আপনি কোর্টে যান। তো এইভাবে কাকা অনেকবার ছাড়তে বলা সত্ত্বেও উনি ছাড়েননি। এবং হয়েছে কি, সেই 16,000 টাকা সেই ভাড়া, সেই 15 বছর আগে সেই ভাড়াই উনি দিয়ে যান। সেই ভাড়ায় দিয়ে যান। ভাড়া বাড়ানো কোনোভাবেই উনি বলা সত্ত্বেও কোনো আগ্রহ দেখাননি। এবার হয়েছে কি, এবার কাকা তো ওই মানে যেহেতু কাকা নিজের বাড়িতে থাকতে পারছে না, বাইরে বাইরে থাকতো, এবং কাকা ফ্ল্যাটের চিন্তায় যাই হোক কাকা তো মারা গেলেন। এইবার যখন এই তৃণমূল ক্ষমতাচ্যুত হলো, তখন কাকিমা আমাকে বলল যে দেখ, আমার ফ্ল্যাটটা এবার তো তৃণমূল মানে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এবার কীভাবে বাড়িটা ফিরে পাওয়া যায়। তখন আমার কিছু বন্ধুবান্ধব নিয়ে ওই ফ্ল্যাটটায় আমরা ঢুকি। আর ওরা তো বিচ্ছিরিভাবে চিল্লাচিল্লি করছিল। ওই যে জয়প্রকাশের স্ত্রীকে দেখলেন আপনারা ভিডিওতে, নিশ্চয়ই যারা যারা দেখেছেন, উনি কিন্তু অতটা শান্ত না। উনি শান্তভাবে বসেছিলেন। উনি প্রচণ্ড দরজাল মহিলা। উনি মুখ খিস্তি দুর্দান্তভাবে করতে পারেন। তা ওই এবং কাকিমা ওনাকে দেখে কাকিমার রাগ সামলাতে পারেনি। একটা সময় ছিল কি, নিজেদের ফ্ল্যাটে কাকিমাকে ঢুকতে দিত না, মেয়ে পুলিশ এসে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, নানা রকম মানে ব্যবহার যথেষ্ট খারাপ করেছিল। সেই রাগ সামলাতে না পেরে কাকিমা ওনাকে সামনে পেয়ে একটা চড় মানে রাগের বশতে রাগ আটকাতে না পারে একটা চড় মেরে দিয়েছিল। তো ওনাকে আমরা ফ্ল্যাট খালি করতে বলি। উনি তো আসেননি, ওনাকে বারবার ডাকা সত্ত্বেও জয়প্রকাশবাবু আসেননি। ওনার ছেলে ছিলেন, ওনার ছেলে পুলিশ ডেকেছিল। তা আমাদের নর্থ পিএস থেকে পুলিশ আসলো। পুলিশ এসে আমাদের বললো, আচ্ছা ওনারা তো ব্যবসা করেন, ওনাদের একটা সময় দিন। আমরা চিঠি লিখে ওনাকে সময় দিলাম 30 তারিখ। আজকে সেই লাস্ট দিন। কালকে ওনাদের ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো ছেড়ে দেওয়ার প্রস্তুতি ওনাদের ভেতর দেখিনি। বরঞ্চ আগামী মানে গতকাল ওরা আমাকে একটা চিঠি দিতে এসেছিল, ওই আপনার বোনের সঙ্গে কথা হয়ে গেছে, চিঠিটা নিন, যে আমরা আরও কিছুদিন সময় চাই। সব ভাঁওতা, ওদের কোনো কথা বিশ্বাস করা নেই। কিন্তু একটা জিনিস আমরা যেটা জানতে পেরেছি যে ওই ফ্ল্যাটের ভেতরে আপনার কাকিমার জন্য নিজস্ব একটা আলাদা ঘর ছিল। শুনেছি সেই ঘরটাও নাকি ওনারা নিজেদের মধ্যে মানে অন্তর্ভুক্ত করেছেন এবং অনেকটা নাকি বেআইনিভাবে বাড়িয়েছেন। এই বিষয়টা একটু বলুন ক্লিয়ারলি। হ্যাঁ, ভেতরে একটা ঘর ছিল, সেখানে কাকিমার ঠাকুরের বাসনপত্র ছিল।
তা আমার কাকা যখন মারা যায় আমাদের কিছু বাসনপত্রের প্রয়োজন হয়েছিল, তখন ওনাকে বলেছিলাম যে আমাদের ঢুকতে দিন, আমরা কিছু বাসন বার করব। তো সেই মুহূর্তে কিন্তু ঢুকতে দেননি, উনি কিছুটা সময় নিয়েছিলেন। 2-4 দিন পরে ঢুকে দেখি ওই ঘরের তালা ভাঙা, এবং উনি বলছেন কি নাকি আমার কাকাই পারমিশন দিয়েছে ওই তালা ভেঙে ঘরটা নিয়ে নিতে। আর তারপর বারান্দাটা উনি ঘিরে কনস্ট্রাকশন করে একটা ঘর তৈরি করে নিয়েছেন। সেটা কি অবৈধ? অবৈধ, একদম ইলিগাল ওটা। ওরমভাবে আমাদের ওটা প্ল্যানে নেই, ওটা প্ল্যানের বাইরে, উনি ঘিরতে পারেন না। যে ওনার ক্ষমতার জোরে, যেহেতু উনি তৃণমূলে ছিলেন, ক্ষমতায় ছিল তৃণমূল সরকার, উনি যা ইচ্ছে তাই করছেন। উনি আমাদের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন, এটা আমাদের তো নিজস্ব বাড়ি, উনি যেখানে সেখানে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিতেন। তো এগুলো তো ঠিক ব্যাপার না, আমরা সবসময় এটা আদা দিয়েছি। ওনার গেটের সামনে উনি লাগান, ওনার ঘরে কে ঢুকছে, ওনার অফিসে কে ঢুকছে সেটা দেখার জন্য লাগান, সেটা ঠিক আছে। উনি আমাদের মেন গেটে লাগাবেন বলেছিলেন, তা আমরা কোনোভাবেই লাগাতে দিইনি। আচ্ছা, এই যে পুরো যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা কি আপনাদের নিজেদের জমির ওপরই? হ্যাঁ, এটা আমাদের নিজেদের জমির ওপর, আমাদের যৌথ পরিবার। এবং আরেকটা বিষয় যেটা, যে আমি একটু আগে জানতে পারলাম যে আপনার যিনি কাকা ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, এবং ওনাকে বলেছিলেন ডিড করার দরকার নেই। জয়প্রকাশ মজুমদার বলেছিলেন ওনাকে ডিড করার দরকার নেই, আমি করে দেবো, এবং তিনি বিশ্বাস করে কিছু করেছেন। তাহলে কি আপনার মনে হয় যে ওই ডিডের মধ্যেই এমন কিছু উনি করে রেখেছেন যাতে এই ফ্ল্যাটটাকে নিজের বলে ক্লেম করতে পারেন? হ্যাঁ, কাকা তো সেইভাবে কিছু বুঝতো না, ওনার ওপর বিশ্বাস করে ডিড করতে বলেছিলেন। ডিডটা জয়প্রকাশ মজুমদার করেছিলেন, এবং কি ডিড করেছেন না করেছেন সেটা তো আমি দেখিনি, মানে সেটা কাকাই জানে আর কাকিমাই জানে। কিন্তু ডিডটা উনি করেছিলেন, মানে লাস্ট দিকে এমন একটা কিছু উনি ক্লজ দিয়েছিলেন যেটা কাকার পছন্দ হয়নি বলে কাকা সই করতে চায়নি, এবং তখন থেকেই উনি বেঁকে বসেছেন। আরেকটা বিষয়ে জানতে পারলাম যে আপনারা যেহেতু যৌথ পরিবার, দেখতে পেলাম আপনি এখানে আছেন, অন্যদিকে আপনার ভাইয়ের পরিবার রয়েছে, কিন্তু এই জয়প্রকাশ মজুমদারের যে ফ্ল্যাটটা, সেই মানে সেখানে যে পরিবারের থাকার কথা, তারা এখানে থাকতে না পেরে তারা রীতিমতো বাইরে বাইরে, কখনো গড়িয়ায়, কখনো এই ফ্ল্যাটটাকেই উদ্ধারের জন্য এই আশপাশে কোথাও থেকেছেন, এবং আপনার কাকা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও ফাইনালি যখন উদ্ধার করতে পারলেন না, তখনই বোধহয় মানসিক চাপটা নিতে না পেরে মারা গেছেন। সেটা অনেকটাই, মানে উনি নিজের বাড়িতে থাকতে পারছেন না, এরকম একটা চাপ ছিল। হ্যাঁ, মানে উনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু অপারগ ছিলেন। সেই সময় জয়প্রকাশ মজুমদার তৃণমূল পাওয়ারে ছিল বলে সেই জোর খাটিয়ে উনি কোনোভাবেই কাকার কথাতে কোনো সাড়া দিতেন না, এবং এই কারণে কাকা নিজের বাড়িতে থাকতে পারতেন। এই একটা মনে কষ্ট তো ছিলই, নিজের বাড়িতে নিজে থাকতে পারছেন না, বাড়ির সামনে উল্টো দিকে উনি ভাড়া করে রয়েছেন, এবং তারপরে এদিক ওদিক করে উনি রয়েছেন। সল্টলেকেই থাকতেন, এদিক ওদিক ভাড়াতে থাকতেন, কিন্তু নিজের বাড়িতে থাকতে পারতেন না। এবং কি ফ্ল্যাটের ভেতর ভাড়া দিয়েছি বলে ওনাকে ফ্ল্যাটের ভেতর ঢুকতেও দিত না। কিন্তু ওনার মেয়ে উকিল, শুনেছি উনি উকিল, অ্যাডভোকেট, যেরকম ওনার দরজার নেম প্লেটে লেখা আছে। উনি অনেক রাত্রিবেলা দু একটা পুরুষ মানুষকে নিয়ে আসতেন। রাত্রিবেলা কী কাজ আছে আমি জানি না, তাই আমরা বলতাম যে এত রাত পর্যন্ত আমাদের মেন গেট খোলা রাখা যাবে না। আরেকটা বিষয় যেটা, যে আমরা জানতে পারলাম আপনারা এই ফ্ল্যাটটা উদ্ধার করার জন্য এই 15 বছরে বারবার আপনারা বিভিন্ন তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের কাছে দৌড়েছেন, বা আপনারা ফ্ল্যাটটাকে উদ্ধার করার জন্য যা যা করণীয় সমস্ত করেছেন, কিন্তু কোথাও নাকি কোনো রকম সহযোগিতা পাননি। এটা কি ঠিক? একদম ঠিক, কোনো রকম আমরা কাউর থেকে কোনো সহযোগিতা পাইনি। সবাই আমাদের আশ্বস্ত করেছিল দেখছি, কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি। এইবারে এই তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর যেভাবে এই জিনিসটা দেখছি এখন, মানে অ্যাক্টিভ হচ্ছে, এই ধরনের কোনো রেসপন্স আমরা আগে পাইনি। পুলিশের কাছে তো গেছিলেন যে মানে এই যে একটা অবৈধভাবে আটকে রেখেছে সেটাকে উচ্ছেদ করার জন্য তো আপনাদের পুলিশের কাছে যাওয়া দরকার, আপনারা গেছিলেন? হ্যাঁ, আমরা তো পুলিশের কাছে গেছিলাম জিডি করার জন্য। আমরা একবার 2018-তে জিডি করেছি, সেই সময় জিডির কোনো ফল হয়নি। তারপর পরবর্তীতে আমরা কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে গেলাম। তো ওখানে আমাদের নর্থ পিএস থেকে বলা হলো যে আপনার কিচ্ছু করতে পারবে না জয়প্রকাশ মজুমদার, আপনারা নিজের ফ্ল্যাট নিজে দখল করে নিন, ওনাকে গিয়ে বার করে দিন, ঘরে তালা চাবি লাগিয়ে দিন, তারপর আমরা আছি। যে ফ্ল্যাটের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই সেই অকুপাইড ফ্ল্যাট, যেটা জয়প্রকাশ মজুমদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ আনছেন এই ফ্ল্যাটের যারা মালিকপক্ষ তারা। এবং জানা যাচ্ছে স্যাম গ্রুপ নামে জয়প্রকাশ মজুমদারের একটি কোম্পানি, তারই এটা হচ্ছে অফিস। জানা যাচ্ছে যে এর আগে, মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে কিন্তু মানে গত 15 বছরে 10টা থেকে শুরু করে রাত্রির 8টা পর্যন্ত সারাক্ষণ সাধারণ মানুষ থেকে প্রেসের যাওয়া আসা চলতে থাকতো এখানে, কারণ জয়প্রকাশ মজুমদারকে এখানেই পাওয়া যেত। কিন্তু
যবে থেকে এই ঘটনার সূত্রপাত, যবে থেকে এই সমস্যা তৈরি হয়েছে, বা যবে থেকে জয়প্রকাশ মজুমদারের স্ত্রীর গায়ে হাত উঠেছে, বা এই অবৈধ ফ্ল্যাটকে নিজেদের বলে দাবি করে, নিজেদের বৈধ দাবিদার বলে এখানকার যারা মালিক পক্ষ আছেন তারা যখনই এই ফ্ল্যাটের প্রতি নিজেদের ক্লেমটা দেখাতে চেয়েছেন, তারপর থেকেই জানা যায় জয়প্রকাশ মজুমদার বা তার পরিবারের লোকেরা কিন্তু এখানে একেবারেই আসা বন্ধ করে দিয়েছেন এবং সকাল 11টায় খোলা হয় এবং দুপুর 3টের মধ্যে তড়িঘড়ি ফ্ল্যাট বন্ধ করে তারা চলে যান। এবং আজকে অর্থাৎ 30শে মে ছিল এই ফ্ল্যাটের শেষ দিন। জয়প্রকাশ মজুমদার এবং তার পরিবারের এই ফ্ল্যাটকে দখল করে রাখার শেষ দিন নোটিশ দেওয়া ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরানো বা এই ফ্ল্যাটকে খালি করার কোনো তোড়জোড় দেখা যায়নি জয়প্রকাশ মজুমদারের পক্ষ থেকে। এবং সেই কারণে এই ফ্ল্যাটের যারা মালিক পক্ষ তাদের বক্তব্য যে আগামীকাল তারা পুলিশ নিয়ে এই ফ্ল্যাটে ঢুকবেন এবং প্রয়োজন পড়লে পুলিশের সামনে তারা তালা খুলে বা তালা ভেঙে যেমন করে হোক নিজেদের ফ্ল্যাট আবার নতুন করে দখল করবেন। কারণ এই ফ্ল্যাট অবৈধভাবে শুধু দখল করাই নয়, এখানে অবৈধভাবে ইললিগাল কনস্ট্রাকশন যাকে বলে সেটাও কিন্তু জয়প্রকাশ মজুমদার করেছেন, যার ফলে এই ফ্ল্যাট কিন্তু আর বৈধতার তালিকায় থাকছে না। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে জানানো হয়েছে বা তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা নিজেদের ফ্ল্যাট নিজেদের মতো করে দখল করে নিতে পারেন, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পুলিশ অ্যাকশন নেবে। একই এই ব্লকে রয়েছে জয়প্রকাশ মজুমদারের নিজস্ব বাড়িও, যেখানে বাস করেন জয়প্রকাশ মজুমদারের দাদাও। কিন্তু এই বাড়ি দখল করার জন্য নিজের পরিবার পরিজনদের সঙ্গেও দুর্ব্যবহার বা রাজনৈতিক ক্ষমতার জোরে শাসানোর মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি, জানালেন খোদ জয়প্রকাশ মজুমদারের বোন সংযুক্তা ভট্ট। এটা যখন হয় তখন মা এবং মেনলি দাদা এই বাড়িটা তৈরি করেছিলেন। সল্টলেকের যে বাড়িটা, লটারিতে জমি পাওয়া গিয়েছিল আর ওখানে বাড়িটা করেছিলেন। এবার ওই বাড়িটা দুই ভাই ওপর তলায় থাকতেন আমার দাদা, নিচতলাটা থাকতেন মানে এখনো থাকেন আমার ছোটদা জয়প্রকাশ মজুমদার। এখানে কোনো অসুবিধে নেই, সংঘাত নেই। কিন্তু হলো কি, দাদার দুই মেয়ে আর জয়প্রকাশের এক ছেলে এক মেয়ে। এবার ওর হলো কি, ও সব সময় দাদার ওপর একটা চাপ তৈরি করতো যে তুই তো দুই মেয়ে বিয়ে হয়ে গেছে আমেরিকাতে, তুই তো আজ নয় কাল রুগী মানুষ মরবি, এরকম একটা মানে হ্যাঁ অত্যন্ত ঘৃণ্য। এবং কিরম চাপ সৃষ্টি করতো যে দাদা একবার মেয়েদের কাছে আমেরিকায় গেল, আমেরিকা থেকে এসে দেখলো মানে পাম্পটা ওর মধ্যে নিয়ে নিয়েছে। আচ্ছা, পাম্পটা ও মানে তালা দিয়ে রেখে দিয়েছে। পাম্পটা কিন্তু দাদাই বসিয়েছে এবং কমন পাম্প। ট্যাঙ্কও রয়েছে ওপরে, 3 তলার ছাদে রয়েছে, সেটা সবাই জল ইউজ করে। কিন্তু ও করলো কি, তালা দিয়ে রেখে দিল। সে প্রচন্ড মেয়ে জামাইরা শ্বশুর শাশুড়িকে দিতে এসছিল, তারাও মানে প্রচন্ড জলকষ্টে ভুগছে। রাত্রিবেলাতে শরীর খারাপ হয়েছে, পাম্প চালাতে দেবে না, বলছে একটু পাম্পটা চালিয়ে দাও, জল নেই, পাম্প চালাতে দেবে না। মানে ভীষণ অত্যাচার শুরু করলো। তারপরে দাদা বাধ্য হয়ে কি করবে, আর ও ভীষণ শান্তিপ্রিয়, ও আলাদা পাম্প বসাতে বাধ্য হলো। হ্যাঁ, তারপরে করলো কি, দাদা রং করবে, বাড়িটা একটু রিপেয়ার করবে, ওর মানে ছাদ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওর ওপর তলাটা খারাপ হয়ে যাচ্ছে বলে বাড়িটা রিপেয়ার করবে, ও বাঁশ বাঁধতে দেবে না বাড়িতে। আচ্ছা, তখন দাদা সেই ভীষণ চিৎকার চেঁচামি হম্বি তম্বি করে বাঁশ বাঁধতে দেবে না। মিস্ত্রিদের একদম চোটপাট করে, আমার হাত খুব শক্ত অমুক তমুক করে, তখন দাদা বাধ্য হলো পুলিশে যেতে। পুলিশ বলছে আপনারা মিউচুয়ালি, কারণ তখন অলরেডি ও টিএমসি করে, বলছে তখন তৃণমূল আমল চলছে। তখন আপনারা শুনে আশ্চর্য হবেন, পেছনের বাড়ি, পাশের বাড়ি, তারা বলছে জ্যোতিপ্রকাশ দা
আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের ইয়েতে বাঁশ বাঁধুন, আমাদের জমিতে। তারা সহযোগিতা করায় সেইখানে বাঁশ বেঁধে ওই ইয়ে করা হলো, বাড়ি রিপেয়ার করা হলো। হ্যাঁ, মানে এরকম অত্যাচার, মানে বাড়িটা নিয়ে নেবে ও। ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা।